নমস্কার। গল্পসঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীত আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্প ভয়ঙ্কর অচেনা। বিকেল থেকেই আকাশে মেঘ জমেছিল। সন্ধ্যার দিকে হঠাৎ চেপে বৃষ্টি এলো। হরিবালা বলে উঠল, শনির ৭ মঙ্গলের ৩। শনিবারে বৃষ্টি নামলো, ৭ দিন ভোগাবে। হরিবালার মন্তব্যে বাড়ির কেউই অবশ্য ৭ দিন ভোগবার ভয়ে ভীত হল না। ওই বুড়ির কথা কেউ কানে নেয় না। তবু যে বুড়িকে এই আধুনিক সংসারে ঠাঁই দিয়ে রাখা হয়েছে, সেটা নিতান্তই তার অপরিসীম কর্মক্ষমতায়। এখনো এই বয়সেও গতরে ৩টে জোয়ান লোকের ধাক্কা ধরে। সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব হরিবালার করণীয় খাতায়। অতএব করবি যতই কেননা লোকেদের বাড়ির সুন্দর ফ্রক পরা, চুলে রিবন বাঁধা, অথবা ঘুরিয়ে শাড়ি পরা, চটি পায়ে সভ্যভব্য কাজের মেয়ে দেখে মনে মনে নিঃশ্বাস ফেলুক, হরিবালাকে বিদায় দেওয়ার প্রশ্ন ওঠে না। ছাঁটা চুল, ঢলঢলে সেমিজ আর ঠ্যাং ঠ্যাঙের থান ধুতি পরা চক্ষুশূল হরিবালাকে চোখের সামনে দেখতেই হয় সর্বদা। রাস্তায় বেরোনোর তো কামাই নেই, ২৪ ঘন্টাই বেরোচ্ছে। ব্যাংকে, পোস্ট অফিসে যেতে, টেলিফোনের বিল, ইলেকট্রিকের বিল দিতে আসতে, করবীর ছোট বাচ্চাটাকে স্কুলে জানা আনা করাতে, কোনো কিছুতেই পিছপা নয় হরিবালা। কিন্তু কারো সাধ্য হয়নি তাকে পায়ে একজোড়া চটি পরানোয়। সকলের কথাই উড়িয়ে দেয়, বলে, কি যে বলো বাবা তোমরা, এ যে মরণকালে জ্বর হচ্ছে। ওকে সভ্য করার চেষ্টা যে বৃথা, এটা সবাইকেই মেনে নিতে হয়েছে। ভবিষ্যৎবাণী করেই হরিবালা বলে উঠল, যাই ভাগ্যে শনিবার, বাড়ির মানুষরা সবাই বাড়ি এসে গেছে। আকাশ এখন যত ইচ্ছে জল ঢালু, বয়েই গেল। হ্যাঁ তা বৌমা, বৃষ্টি তো বেশ চেপেই এলো দেখছি। রাতে খিচুড়ি ডিম ভাজার ব্যবস্থা করব নাকি রুটি হবে? এখনো আটা মাখা হয়নি। করবী বলল, জিজ্ঞেস করো গে তোমার দাদাবাবুকে, কি বলেন, রাতে খিচুড়ি সহ্য হবে কি না। হরিবালার দাদাবাবু হচ্ছেন করবীর শ্বশুর গৃহকর্তা তপময়। হরিবালা অনায়াস ভঙ্গিতে বলল, একদিনে আবার ওনার কি হবে? তোমাদের সবাকার মর্জিটা বল। ছোট খোকার তো সপ্তাহতেই নানান বায়নাক্কা। ছোট খোকাটি হচ্ছেন করবীর সমবয়সী দেওর। সময় সময় ভাব, আড্ডা, এক মতবাদী বিশ্বাসী হয়ে অপর পক্ষের সমালোচনায় মুখর হওয়া দৃশ্য বিরল নয়। তবে কখনো কখনো বিদ্বেষ প্রকাশেও ঘাটতি নেই, সেটা দুপক্ষেরই। এখন করবী বলল, তুমি জিজ্ঞেস করো না গে বামুন্দি। এও একটি মজারটা। হরিবালা বাড়ির কর্তাকে দাদাবাবু ডাকলেও বাড়ি শুদ্ধ সকলে তাকে ডাকে বামুন্দি। বাসন মাজুনিটা থেকে করবীর ৩ বছরের ছেলেটা পর্যন্ত। বামুন্দি অগত্যা এ ঘরে চলে এসে বলল, ছোট খোকা, হ্যাঁ বলি, বৃষ্টি তো জোর লাগলো, খিচুড়ি খেতে আপত্তি আছে? মুডের ওপর কথা। চিন্ময় হেসে ফেলে বলল, আপত্তি নেই, যদি তার সঙ্গে বেগুনি আর ডিম ভাজা থাকে। ও মা, হে আবার কি এমন বাহুল্য! হরিবালা হৃষ্টচিত্তে রান্নাঘরে চলে এসে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল নিয়ে কৌটোর আন্দাজে মাপজোকটা করতে বসল। আর পুলকিত হতে লাগলো বৃষ্টির উত্তরোত্তর বৃদ্ধিতে।
তার ডিসিশন তো গৌরবমণ্ডিত হয়ে ওঠার পরিস্থিতি জাঁকিয়ে আসছে। বেগুনের সঙ্গে কালো জিরে আর কাঁচা লঙ্কার কুচি মিশিয়ে ফেনিয়ে রাখে হরিবালা, খাবার সময়টিতে ভেজে দেবে। কিন্তু হঠাৎ কি আপদ! খটখট, দুমদাম, ঝনঝন, আবার কি? এই দুর্যোগের সময় বাইরের দরজাটা এমন জোর তলবে ধাক্কাচ্ছে কি? এত দুর্যোগেও ইলেকট্রিকটা তো রয়েছে, তবে দরজার বেলটা না বাজিয়ে ধাক্কাই বা মারছে কেন? তপময় আপন কেন্দ্র থেকে বেরিয়ে এসে বলে উঠলেন, দরজায় শব্দ হচ্ছে মনে হচ্ছে। হরিবালা, দেখো তো। হ্যাঁ, একমাত্র তপময়ই তাকে বামুন্দি ডাকেন না, নাম ধরেন। দরজা খোলা কাজটা হরিবালারই। 70-এর কাছে পৌঁছলেও খটখটে হাড় শুকনো চেহারার গুণে সে অনায়াসে 100 বার সিঁড়ি ভাঙতে পারে। যাচ্ছিল তাই। হঠাৎ তপময়ের বড় ছেলে নিজের কোটর থেকে বেরিয়ে এসে বলল, ফট করে দরজা খুলতে বলছেন যে। যদিও অতি সাবধানী মৃন্ময়ের ব্যবস্থাপনায় ঠিক ফট করে দরজা খোলা হয় না। দরজার সামনে কিছুদিন হলো বাড়তি একখানা কোলাপসিবল গেট বসানো হয়েছে। তার তালাটার ব্যবস্থা আছে ভেতরের দেওয়ালের গায়ে খাঁজ কেটে, যাতে বাইরে থেকে তালা ভাঙা সুবিধে না হয়। বেল বাজলেই দরজা খুলতে তালার চাবিটা নিয়ে নামতে হয়। তা ওটা হরিবালার মুখস্থ। সিঁড়ির ধারের দেওয়ালেই পেরেকে ঝোলানো থাকে চাবিটা। ফস করে টেনে নিয়ে সরসরিয়ে নেমে যায়। কাঠের পাল্লাটা খুলে কোলাপসিবলের মধ্যে থেকে দেখে নিতে হয় লোকটা চেনা না অচেনা। অচেনা হলে নামধাম শুধিয়ে বাড়ির লোকদের জানিয়ে তবে খোলার নির্দেশ। তবু মৃন্ময় বলে, এটাই যে খুব একটা সেফ তাও নয়। কোলাপসিবলের ফাঁক দিয়ে গুলি ছোঁড়া যায়, ছোড়া বসিয়ে দেওয়া যায়। অতএব নিরাপত্তার কারণে আরও কিছু চিন্তায় আছে সে। অথচ এই বাড়িতেই আগে যখন আমলটা ছিল কর্তাগিন্নির, মানে তপময় এবং তার পরলোকগতা স্ত্রী রমলার, তখন বাড়ির সদরটা সারাক্ষণ খোলাই থাকত। বাদে রাতটা এবং দুপুরে ঘন্টা 2। নেহাত যে সময়টা হরিবালা একটু গা গড়িয়ে নিত। এখন দিনকাল খারাপ, এখন তেমন কথা ভাবাও যায় না, ভাবলে শিউরে উঠতে হয়। হরিবালা বলে, বড় খোকার বাতিকের পায়ে নমস্কার। ওনার ভাব দেখলে মনে হয় যেন সর্বদা এক ঝাঁক ডাকাত দরজার বাইরে দাঁড়িয়ে আছে, এই বাড়িখানার মধ্যে ঢুকে পড়ার তালে। বলে অবশ্য বড় খোকা আর তার বউয়ের কান বাঁচিয়ে। আগে হরিবালা কান বাঁচামাচির ধার ধারত না, এখন ওই দুটি মনুষ্যকে ভয় খায়। ভয় খাবে না? প্রাক বিবাহ যুগের এই সদাহাস্য বড় খোকার দাঁতের পাটিটাই যে স্রেফ খাপের মধ্যে ঢাকা পড়ে গেছে। অপরজনের অবশ্য লাল ভেলভেটের খাপের মধ্যে থাকা মুক্তোর মালার মতো বেরোয় মাঝে মাঝে, তবে সেটা কারণ সাপেক্ষে। আবার দুমদাম দুধদার, মনে হচ্ছে বাড়ির মাথা পর্যন্ত নড়ে গেল। কোলাপসিবলের খাঁজের মধ্যে হাত চালিয়ে এমন জোর ধাক্কা দিচ্ছে কি করে? আচ্ছা, তার সঙ্গে যেন একটা কাতর আর্তনাদও আসছে না? বাবু, বাবু, দুয়ারটি একবার খুলে দেন বাবু। বৃষ্টির শব্দ ছাপিয়ে কথাটা শোনা যাচ্ছে। হরিবালা বলল, মরণ, এই টাইমে ভিক্ষে চাইতে এসেছে নাকি? নাপছি বাবা। চিন্ময় বীর বিক্রমে বলল, গেট খুলবে না বাবুন্দি, খবরদার, দেখে তবে। বামুন্দি ততক্ষণে নেমে গেছে, কিন্তু যাওয়া মাত্রই হরিবালার কণ্ঠেও একটা আর্তনাদ শোনা গেল না? সঙ্গে সঙ্গে কাঠের কপাটটা দমাস করে বন্ধ করার শব্দ।
সর্বনাশ করেছে। মৃন্ময় বলে উঠল, যা ভয় করেছি তাই, কিছু একটা ঘটেছে। তপময় সিঁড়ির মাথার আলোটা জ্বেলে দিয়ে ডাক দিলেন, হরিবালা। হরিবালা নিচে থেকে ঘাড় তুলে বলল, একটা ভিখিরিপানা লোক গো দাদাবাবু। তা তুমি এমন চেঁচিয়ে উঠলে কেন? কেন আর, দুয়ারটা খোলা মাত্র বৃষ্টির ছাড়টা যেন বাঘের মতন মুখের উপর এসে ঝাঁপিয়ে পড়ল। কি জোর হাওয়া। মৃন্ময়ও সিঁড়ির মাথায়, কারণ সদর দরজাটা সিঁড়ির তলাতেই। মৃন্ময় জোর গলায় বলল, ঠিক আছে, তুমি দরজাটায় ভালো করে খিল ছিটকিনি লাগিয়ে উঠে এসো। কিন্তু উঠে আসবে কি? লোকটা যে তারস্বরে কি সব বলে চলেছে আর কোলাপসিবলের উপরেই হাত থাবড়ে ঝনঝনাচ্ছে। ছাট লেগে আধভেজা হরিবালা উঠে আসে উপরে, বলে, হো বড় খোকা, হ্যাঁ লোকটা চোর ডাকাতের মতন নয়। একবার একটু দুয়ার ফাঁক করে দেখে নিলুম, একটা রোগা হাংলা হাত বুড়ো লোক, গায়ে একখানা নামা বলি জড়ানো। তপময় ভুরো কুঁচকে বলেন, নামা বলি? তাই তো দেখলুম, প্রথমে ভেবেছিলুম গামছা, তো এখন দেখলুম। এদিকে তারস্বর চলছে। তপময় বড় ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ রে মনু। মৃন্ময় ছিটকে উঠে বলে, কি নামা বলি শুনেই গলে গেলেন? দরজা খুলে দিয়ে পাদ্য অর্ঘ্য দিতে বসতে হবে। চিন্ময়ও অকুস্থলে নিজস্ব স্টাইলে হেসে বলল, ওই নামাবলির অন্তরাল থেকে অতঃপর লোমাবলিও বেরিয়ে পড়তে পারে বাবা। তৎপরে নখ দাঁত শিং, আজকাল কত রকম যে ট্রিক্স হয়েছে, খবর রাখেন না তো? করবি খুব মিহি হাসি হেসে বলল, বাবা আবার খবর রাখেন না? দেখে তো মনে হয় খবরের কাগজের প্রতিটি অক্ষর মুখস্থ করছেন, ইংরেজি বাংলা দুটো কাগজই। তপময় একবার তার পুত্রবধূর মুক্ত দাঁতের ঝিলিকটুকুর দিকে তাকিয়ে দেখে আস্তে বললেন, আচ্ছা আমি একবার গিয়ে দেখি। আপনি ওই ব্যথা পায়ে? আশ্চর্য। আচ্ছা আমি যাচ্ছি বলে, তবে চট করে নামে না। কিন্তু ইত্যবসরে হরিবালা আবার নেমে গেছে। বামুনদি, দরজা খুলছ? মৃন্ময়ের স্বর কঠোর। না রে বাবা না। তবে কি করছো এতক্ষণ? আবার উঠে আসে খটখটি হরিবালা, বলে, দুয়ার খুলবো কি, ঝড় ভেঙে পড়ছে। তার মধ্যেই কপাটে কান দিয়ে শুনছিলুম, কি বুকে মরছে মুখ পোড়া। এত ঝড় বৃষ্টির শব্দে শোনা কি যায়? তবে মনে হলো যেন বলছে সে নাকি এ বাড়ির কর্তা দেশের লোক, একটা খবর এনেছিল। তো এখন মেলোয়ারি জ্বর এসেছে, জ্বরের কাঁপুনিতে দাঁড়াতে পারছে না, তাতে আবার মাথার উপর এই ঝড় বৃষ্টি, দুয়ার না খুললে মরে যাবে। কি দারুণ গল্প বাবা, দেখেছেন? আপনার দেশের লোক। চিন্ময়ও অন্য সময় যাই হোক, এখন দাদার দল। হেসে উঠে বলে, বাবা বুঝছেন ব্যাপারটা? যে কোনো ফোন দিতে একবার দরজাটা খুলিয়ে নেবে বলে। তপমায় বললেন, তা ওরকম রোগা হ্যাংলা লোক কি আর বন্দুক পাইপ গান নিয়ে এসেছে? সে আসেনি, তার পিছনে গ্যাং আসতে পারে, এবং তাই এসেছে। এইভাবেই জাল ফেলে ওরা। দেখুন না কেমন সময়টি বেছে নিয়েছে। জানে ভিজে যাচ্ছি মরে যাচ্ছি বলে আর্তনাদ করলে লোকে খুলে না দিয়ে পারবে না। তপমায় বললেন, হ্যাঁ তা সত্যিই তো,
ভিজে যাচ্ছে, মরে যাচ্ছে। তাও আবার যদি জ্বর গায়ে হয়। আহ, জ্বরটাও বিশ্বাস করছেন তাহলে? তাহলে দেশের লোকও মনে হচ্ছে? দেশের লোক? খবর এনেছি, বানিয়েছে বটে একখানা। ঝড়ের শব্দ আরো বাড়ছে, বৃষ্টির তেজ আরো বাড়ছে। মনে হচ্ছে আজই বুঝি পৃথিবীর শেষ দিন, প্রলয় নেমে এসেছে। আর দরজার বাইরের কাতর ডাক এসে আছড়াচ্ছে না, অথবা শোনা যাচ্ছে না। তবু তপমায় বলেন, তা দেশ তো একটা ছিলই বাবা, ভুঁই ফোড়ত নই। তাই নাকি? কোথায় সে ব্যাপারটা? হ্যাঁ, কখনো তো শুনিনি। তপময় একটু মিথ্যে কথা বলে ফেললেন, অথবা মিথ্যের মতো। বললেন, মেদিনীপুর জেলার কোনো একটা যেন গ্রামে। যোগাযোগের বালাই তো নেই, শুনবি আর কি সূত্রে। কিন্তু চট করে সত্যি কথাই বা বলে উঠতে পারবেন কি করে? কি করে বলে ফেলবেন এই বিদ্রূপ তিক্ত মুখগুলোর সামনে? তপময় যখন অফিস যেতেন, রিটায়ার করেননি, তখন অফিসের একটা বেয়ারার সঙ্গে তার দেশের এবং তপময়েরও দেশের লোক আসত মাঝে মধ্যে তপময়ের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত কি এক কুলদেবতার মন্দিরের পুরুতের ভাইপো পরিচয়। গেজেল নেশেল ছোঁড়া বলেই মনে হতো, কিন্তু এসে ঘ্যান ঘ্যান করত। কাকা বলে পাঠিয়েছে, কর্তারা যা দেবত্ব রেখে গেছেন তাতে এখন আর কুলোয় না। একবেলার পুজো তো বন্ধই হয়ে গেছে, বাকি একটা বেলাও অচল। কাজেই কাজেই তপময়ের কাছ থেকে বাগিয়ে নিয়ে যেত 10-20 টাকা। একবার মন্দিরের দেয়াল পড়ে গেছে বলায় নগদ 200 খানি টাকাও খসিয়ে বসেছিলেন তপময়। কিন্তু সেসব কথা কখনো বাড়িতে বলেননি। ওই নিয়ে কথাকথি আর বাবার বোকামি নিয়ে হাসাহাসি হতো বই তো নয়। রমলা অবশ্য এমন ছিলেন না। হয়তো শুনলে নিজেই বলে বসতেন, আহা, তা মাসে মাসে কিছু করে পাঠিয়ে দিলেও তো হয়, কুলদেবতা বলে কথা। হয়তো বলতেন, কিন্তু রমলা ছিলেন ভারী শিথিল প্রকৃতি, পেটে কোনো কথা রাখতে পারতেন না। কোনো কোনো সময় নিজেই বলতেন, ছেলেদের কানে তুলো না বাবু, ওই নিয়ে হাসাহাসি করবে আর আমাকে বোকা বলে হেনস্থা করবে। অথচ নিজেই কোনো এক সময় বলে ফেলতেন। খুব কথার্থে মানুষ ছিলেন। তা তিনি তো তার কথার বোঝা নামিয়ে রেখে কবেই চলে গেছেন। সত্যি বলতে, রিটায়ার করার পর যদি কেউ তপময়ের সাধারণ কথার সঙ্গী থাকে তো সে ওই হরিবালা। ছেলেদের সঙ্গে কথা কইতে গেলেই ভাবনা হয়, ওই বুঝি কি ভুলভাল বলা হয়ে গেল, সঙ্গে সঙ্গেই তার অন্য অর্থ আবিষ্কার হয়ে যাবে। অতপর হয় হাঁড়ি মুখ, নয় ব্যঙ্গ হাসি। ভারী সাবধানে চলতে হয়, বলতে হয়। তাই জন্যেই না এখন এই মিথ্যের মতন কথাটা কইতে হলো। অবশ্য খুব মিথ্যেও নয়, এখন তো সত্যিই আর যোগাযোগের বালাই নেই। কিন্তু সেই লোকটাই কি? তো সে তো একটা ছোকরা, তা পাড়া গাঁয়ের একটা গেঁজেল ছোড়ার আধ বুড়ো হতে আর কতদিন লাগে? তপময় রিটায়ার করেছেন, সেও কি কম দিন? প্রাণের মধ্যে বেশ একটু অস্থিরতা। নিজে একবার নেমে গিয়ে দেখে এলে ভালো হতো, কিন্তু কদিন আগে হঠাৎ ওই সিঁড়ি নামতেই একটা ফলস স্টেপ পড়ে একটা পা মুচকে গিয়েছিল, এখনো খোঁড়াচ্ছেন। জোর দেখাতে যাওয়া ধৃষ্টতা। বয়স হলেই মানুষকে কি অদ্ভুতভাবে পরমুখাপেক্ষী হয়ে যেতে হয়। অতএব অসহায়, যে কোনো ব্যাপারেই মেনে চলতেই হবে কনিষ্ঠদের, কারণ তারা অনায়াসেই মুখের উপর বলে উঠতে পারে, জেদ ফলাতে তো খাটুনি নেই, খাটুনি তাদেরই, পরে যাদের ম্যাও সামলাতে হয়। পয়সার জোরে সব হয় না। আচ্ছা, তপময়দের কৈশোর যৌবনে কি উপরওয়ালারা বুড়ো হতেন না? হতেন না অপটু অক্ষম? কিন্তু
তাতে তাদের তেজের আর জেদের কিছু ঘাটতি দেখেছেন? দেখেননি। তথাপি তাদের মুখের উপর বলতে পেরেছেন কখনো এ ধরনের কথা? তপময়ের জ্যাঠামশাইটিই তো বুড়ো হয়ে হয়ে উঠেছিলেন অবুঝের রাজা। আড়ালে অবশ্যই অধস্তনেরা চুপি চুপি তাঁর অবুঝপনার সমালোচনা করেছে, তা বলে মুখের উপর? কিন্তু এ যুগের ভাষ্য হচ্ছে, তোমরা ছিলে ভণ্ড, আমরা সত্যসন্ধ। তোমরা মনের মধ্যে সমালোচনা পুষে রেখে মুখে বসংবদ ভাব দেখাতে। আমরা অমন ভেজাল নই, যা ভাবি তা স্পষ্ট বলে দিই। হ্যাঁ, এরা এদের এই যুগকে নির্ভেজাল বলে অহংকার করে বলেই আপনার মান আপনি রাখর দায়টা বহন করতে হয়। অতএব একান্ত ইচ্ছে সত্ত্বেও তপময়ের নিজে নিচে নেমে গিয়ে ব্যাপারটা দেখবার সাহস হল না। বললেন, হরিবালা, তোর কি মনে হলো লোকটার সত্যি জ্বর? তা কি করে বলবো দাদাবাবু, এমনি কাঁপুনিও হতে পারে। একবার মাত্র ওই ঝোড়ো ঝাওয়ার ঝাপটাকে আমারই তো কাঁপুনি ধরে গেল। এই সময় মৃন্ময় কাছে এসে বলে উঠল, বাবা, আপনার বৌমাকে কাল বিয়ে বাড়ি যেতে হবে বলে ভল্ট থেকে গহনা তুলে আনতে যাওয়ার সময় আপনি সঙ্গে গিয়েছিলেন? তপময় হঠাৎ থতমত খেয়ে বললেন, হ্যাঁ, গিয়েছিলাম তো। বৌমাই বললেন, অতগুলো সোনা একা আনা, তুই চনু কেউই তো বাড়ি ছিলি না। খুব সাবধানে আস্তে আস্তে সিঁড়ি নেমে রিকশায় উঠেছিলাম রে বাবা। সে কথা হচ্ছে না, বলছি তখন একটা নামাবলি গায়ে লোককে সামনের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখেছিলেন? নামাবলি গায়ে দেওয়া লোক সামনের রাস্তায়? হ্যাঁ, মৃন্ময় দৃঢ় কণ্ঠে বলে, আপনার বৌমা তো তাই বলছে। আমিও তো লক্ষ্য করিনি তো। তা তো করবেনই না, আপনারা হচ্ছেন বিশ্বাসের পৃথিবীতে জন্মানো লোক, কাউকেই অবিশ্বাস করতে জানেন না। একটা অচেনা লোক সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করছে দেখেও আপনার লক্ষ্যে পড়েনি? আশ্চর্য! বিশ্বাসের পৃথিবী, কথাটা তপময়েরই। একদিন ছেলের সঙ্গে কি যেন একটা ব্যাপারে তার তীব্র তীক্ষ্ণ জেরার মুখে বলে ফেলেছিলেন। কি জানি বাবা, আমরা বিশ্বাসের পৃথিবীতে জন্মেছিলাম, সর্বদাও তো সন্দেহ আসে না। তদবধি কথাটা তপময়ের ছেলেদের এবং বৌমার মধ্যেও ব্যঙ্গ বাণীস্বরূপ হয়ে গেছে। এখন করবীও কাছে এসে দাঁড়াল। স্বভাবসিদ্ধ মৃদু সুরেলা গলায় বলল, দেখেননি বাবা, ব্যাংকের সামনে রিকশাটার ধারে কাছে ফেরার সময় বোধহয় একবার। এখন ওই নামাবলি শুনেই মনে পড়ে গেল, রিকশা থেকে নামার সময়ও যেন। করবী বড় একটা কথা টথা সম্পূর্ণ শেষ করেন, শেষের দিকটায় একটা ড্যাশ টেনে দেয়। অবশ্য তাতে অর্থটি অব্যক্ত থাকে না। কাজেই মৃন্ময়কে তবে তো হয়েই গেল বলে বসে পড়তে হয়। এখন বসে পড়বার জায়গা বাড়িতে সর্বদা মজুদ। তপময়দের ছেলেবেলার মতো বসতে ইচ্ছে হলে মাদুর শতরঞ্জ পাততে হয় না, আর বসে পড়তে হলে মাটিতেই বসে পড়তে হয় না। এখন ঘর, দালান, বারান্দা সর্বত্রই সোফা সেট, ডিভ্যান, শৌখিন নিচু চৌকি, কিছু না হোক বেতের মোড়া। একটা মোড়ার উপরেই বসে পড়ে মৃন্ময় কপালটা টিপে বলে উঠল, তবে তো হয়েই গেল। নামা বলি খবরটি পাচার করে দিলেন, গ্যাং জেনে গেল। আজ রাত্রে এ বাড়িতে বেশ কিছু সোনা বিয়ে বাড়ি যাওয়ার জন্যে 20-22 ভরিও সোনা নিয়ে আসা হয়েছে। তার মানে 60-70 হাজার টাকা। তার মানে দিনকালে আতঙ্ক বাতিগ্রস্ত মৃন্ময় আজকাল আর গহনাকে গহনা বলে না, শুধুই বলে সোনা। তপময় বলে ফেলেন, অত মানে খোঁজার আর দরকার কি বাবা,
দরজা তো খুলে দেওয়া হয়নি। ও, খুলে দেওয়া হয়নি, অতএব নিশ্চিন্ত। দরকার হলে তারা খুলে নিতে পারে না? আশ্চর্য! তখনই লোকটাকে, আমি বাড়ি থাকলে লোকটাকে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরির জন্য পুলিশে ধরিয়ে দিতাম। তপময় প্রায় হেসে ফেলে। রাস্তায় ঘোরাঘুরি করছে বলে একটা মানুষকে খামোকা পুলিশে ধরিয়ে দিতিস? দাদা চিরবিরোধী পক্ষ চিন্ময় হঠাৎ এক মোর্চা এসে যোগ দেয়। বলে ওঠে, হাসবেন না বাবা, ব্যাপারটা হাসির নয়। এ যুগে মানুষই হচ্ছে সব থেকে ভীতিকর প্রাণী। বাঘ, ভালুক, কেউটে, গোখরো, হাঙর, কুমির সব্বাইয়ের থেকে ডেঞ্জারাস। আমার তো মনে হচ্ছে বাধা না পেলে আপনি আহা বেচারা ভিজছে বলে দরজা খুলিয়ে দিতেন। যাক, এখন দেখুন কোন দিকের কোন দরজাটা কি অবস্থায় আছে। বামুনদি, ছাদের দরজা বন্ধ আছে? শোনো কথা, হরিবালা বলে। এই বৃষ্টিতে আমি ছাদের দুয়ার খুলে রেখেছি। দাদা, তোমার ঘরের তো আবার বারান্দার দিকে একটা দরজা। দাদার ঘরটার সামনে এক টুকরো বারান্দা আছে, রাস্তার উপর। চিন্ময়ের বরাবরই তার প্রতি একটু ঈর্ষা দৃষ্টি আছে। রাতে ওই রকম একটি বারান্দায় ইজি চেয়ারে শুয়ে অর্ধেক রাত পর্যন্ত একটির পর একটি সিগারেট পুড়িয়ে ফেলতে পাওয়ার সুখটা কি কম? ভোঁতকা দাদাটা বারান্দাটার তেমন সদ্ব্যবহার করে। বউ নিয়ে দৌড়েঁটে শোয়, ওটা যেন বানরের গলায় মুক্তোর মালা। করবী তার দেওরের এই সূক্ষ্ম মনোভাব অনুভব করে, কারণ তার অনুভূতির ইন্দ্রিয়টি আরও সূক্ষ্ম। তাই সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ উত্তর দেয়, সেটা অবশ্যই এ সময় খুলে রেখে হাওয়া খাওয়া হচ্ছিল না। চিন্ময় অত্যন্ত অমায়িক হল। সে কথা নয়, গহনা টহনাগুলো তো তোমার ঘরেই রয়েছে, তাই বলছিলাম দরজাটা একটা ভারী জিনিস টিনিস ঠেসিয়ে রাখলে বোধহয় ভালো হতো। মৃন্ময়ের মাথাটা আর একবার চড়াত করে উঠল। সত্যি তো, করবীর সেই সোনার সম্ভার ওই ঘরেই। ফস করে বলে ফেলল, আর এই মেয়েদেরও শখকে বলিহারি যায়। সোনার গাদা গায়ে না চাপিয়ে আর বিয়ে বাড়িতে যাওয়া যায় না। তার মানে বারুদের বস্তায় দেশলাই কাঠি জেলে বসল। তার মানে কেউটের লেজে পা দিয়ে ফেলল। এ তো আর বাবা নয় যে যা মনে আসে মুখে বলে ফেলে পার পেয়ে যাওয়া যাবে। ও, শখ প্রেস্টিজ বলে কিছুই নেই। এইসব অকেশনেও যদি ব্যবহার না করা যায় তো ভল্ট ভাড়া দিয়ে দিয়ে জিনিসগুলো পুষে রাখার কোনো মানে আছে? ঠিক আছে, সব বেচে দিয়ে টাকাটা ব্যাংকে তুলে রেখো, সুদ বাড়বে। মঞ্চ থেকে নিষ্ক্রান্ত। এই সময় আর একবার ভীষণ শব্দে মেঘ ডেকে ওঠে। বিদ্যুৎ ঝলসায়, বৃষ্টির শব্দ আরও জোরালো হয়। হরিবালা ততক্ষণ বার কয়েক ওপর নিচ করেছে এবং বন্ধ দরজায় কান পেতে পেতে কিছু শুনবার চেষ্টা করেছে। এখন উঠে এসে বলল, না, আর সারা শব্দ শুনছি না। বোধহয় আশাভঙ্গ হয়ে চলে গেছে। নাও, এবার নিশ্চিন্তি হয়ে খাবে এসো সব। খিচুড়ির তো 12টা বেজে গেল। বউয়ের ঘোষণায় নিস্তেজ মৃন্ময় আত্মগতভাবে আসতে বলে, চলে গেছে কি দলবল ডেকে আনতে গেছে তা কে জানে। তপময় একটু ক্ষীণ স্বরে বললেন, হরিবালা যা বলল তাতে অবশ্য মনে হচ্ছে না লোকটা তেমন কোনো। চিন্ময় বলে উঠল, বেশ তো, তাহলে ওই আপনার হরিবালার সার্টিফিকেটেই লোকটাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে এনে বিছানা পেতে শুতে দিন। তবে যা করবেন মনে রাখবেন নিজ দায়িত্ব করছেন। হ্যাঁ, অতি অনায়াসে এরকম কথা বলতে পারে তারা গুরুজনকে। হরিবালার খিচুড়ির অবশ্য 12টা বেজে গেল না। হরিবালা তা যেতে দেবেই বা কেন? যার চিরজীবনের ধ্যান জ্ঞান সংসারের সদস্যগুলোর খাওয়া দাওয়ার উৎকর্ষ বিধান,
অতএব আধ ঠান্ডা খিচুড়ি আবার গরম হলো। ডিম ভাজা হলো পেঁয়াজ কুচি দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেগুনি, বোতল থেকে বেরোলো আমের আচার, আলুর দমে ছড়ানো হলো ধনেপাতার কুচি। তবু যেন তেমন সুরটি বাজল না। খাবার টেবিলে নিঃশব্দ নীরবতা। হরিবালা আর একটু দিই করে উৎপীড়ন করল না। করবী তার পতিদেবতাকে অধিক আহার সম্পর্কে টিপ্পনি দিল না। তপময়ের ছোট ছেলে বাপকে সচেতন করে দিল না বয়স বেশি হয়ে গেলে বেশি খেয়ে ফেলা কতটা ক্ষতির, এবং বৌদিকে নিখাকি মা বলে কৌতুক করল না। সকলের মুড ভালো থাকলে এগুলো হয়, তবে একসঙ্গে সকলের মুড কদিনই বা ভালো থাকে। সাজানো পাত, রাজকীয় আয়োজন, একটা মানুষের সারাদিনের কর্মের আর ঘর্মের অবদান, মুহূর্তে সব কি একরকম অর্থহীন হয়ে যায়। কিসে কি হয় হরিবালা বোঝে না, গুম হয়ে যায় সবাই। আবার কতদিনে খাবার টেবিলে হাসির ফোয়ারা ছোটে। যেদিন আবার বাচ্চাটা জেগে থেকে টেবিলের কাছে ঘুরঘুর করে, অথবা দাদুর কি কাকুর কোলে জেঁকে বসে মজার মজার কথা বলে। শিশুদের কথা মাত্রেই তো মজার, তারা আধো ভাষায় নিজস্ব কথা বললেও মজার, আবার বড়দের অনুকরণে পাকা কথা কইলেও মজার। তোতাই যখন বলে, বাপি অত খেও না, ভুঁড়ি বেড়ে যাবে, হাসির হুল্লোড় পড়ে যায়। শিশুই তো সংসারের জীবনী শক্তি। শিশু রোগ যন্ত্রণা ভোলায়, শোকের জ্বালা ভোলায়। হরিবালার ভাষ্যে, এখনকার কালে যে মানুষ এমন রসকসহীন শুকনো হয়ে যাচ্ছে, তার কারণ ঘরে কাঁচা ছেলের অপ্রতুল। একটা বই দুটো হয় না, অগত্যে কোলে নেই কাঁচা, তো বুড়োকে নিয়ে নাচা। তাই একটাকে আর কতদিন নাচাবে? তাই বাবু বিবিদের সব রাত দিন মেজাজ তিরিক্ষি, মন প্রাণ রুক্ষ, ভালোবাসাহীন। অবশ্যই হরিবালার ভাষ্যে কি আর কবে কান দিতে যাচ্ছে। নিহাত হরিবালা ভয়ানক উপকারী একটা প্রাণী বলেই তাকে সর্বদা চোখের সামনে মেনে নেওয়া। কার ভালো লাগে এত বকবকানি? হরিবালার অবশ্য সেটা বোঝবার মতো বোধশক্তি নেই, এবং এই সংসারে তার অনুপস্থিতির প্রশ্নও যে সম্ভব তেমন ধারণাও নেই। এই সংসারটাই তো তার অস্তিত্ব, তার সমগ্র সত্তা। তাই হরিবালার শুধু ভগবানের কাছে প্রার্থনা, বাড়ির মানুষগুলো হেসে খুশে থাকুক। প্রার্থনা করে আর ভাবে, কেনই বা থাকে না? অভাব অসুবিধেটা কোথায়? এত সুখ, এত নির্ঝঞ্ঝাট, তবু মন থেকে অশান্তি তোলে কেন? যেদিন তোলে না, যেদিন দেখে দেওর ভাজে হেসে কথা কইছে, ভাইয়ে ভাইয়ে খবরের কাগজের কথা নিয়ে গল্প করছে, হরিবালার চোখ জুড়িয়ে যায়। যেদিন ছোট খোকা হরিবালাকে খ্যাপায়, রান্নার খুঁত আবিষ্কার করে, হরিবালা বর্তে যায়। আজকেও হরিবালা বর্তে গিয়েছিল, যখন ছোট খোকা বলেছিল, খিচুড়ি খেতে আপত্তি নেই যদি। হরিবালার আশা ছিল আজ রাত্রিরে এদের খাবার টেবিলে হাসি খুশির হাওয়া বইবে, কারণ আজ ঝড় বৃষ্টির শব্দের দাপটে তো তাই ঘুমায়নি। জেগে ঘুরে বেড়াচ্ছে আর বলছে, কি মজা কি মজা, রাস্তা নদী হয়ে যাচ্ছে, কাল স্কুল যেতে হবে না। বাদ সাধলো একটা উটকো আপদ। কিন্তু এখন তো আপদের শান্তি হয়েছে, লোকটা তো চলেই গেছে, তবু যে সবাই গুম হয়ে আছে কেন? হরিবালা কি করে বুঝবে এদের মধ্যে ঝোড়ো বাতাস বইছে? একটা মানুষ এখনো প্রতি মুহূর্তে আশঙ্কা করছে, ওই বুঝি ভয়ঙ্কর একটা ধাক্কায় বাড়ি কেঁপে ওঠে, দরজা ভেঙে পড়ে, আর সেই খোলা দরজা দিয়ে আর একজন ভাবছে, ঠিক আছে, কাল বিয়ে বাড়িতে কে ওই সোনা গায়ে দিয়ে যায় দেখি, দুগাছা করে কাঁচের চুড়ি পরে যাব, দেখি তোমাদের কত গৌরব বাড়ে। আর একজন ভাবছে,
কর্তার মন মেজাজটি দেখছি গুবলেট হয়ে গেছে। আশ্চর্য সেন্টিমেন্ট আর আশ্চর্য বোকাম। যেই শুনেছেন লোকটা নামাবলি গায়ে, ব্যাস মন বিগলিত। নিহাত বাধা পেলে তাই, না হলে নির্ঘাত দরজা খুলে লোকটাকে বাড়ি ঢুকিয়ে গরম চা খাওয়াবার মতলব করতেন। হতে পারে হয়তো এমনি একটা ভিকিরি টিকিরি গোছে, হার্মলেস লোক। তবু বিশ্বাসী বা কি? দিনকাল দেখছেন না? কেউ মরে যাচ্ছি বলে শো করলেই বিপদ ডেকে আনতে হবে। এখনো কোন মূর্খের স্বর্গেই যে বাস করছেন এরা! গুম হয়ে আছেন একেবারে। থাকুন তো, আমি তো বলেছিলাম বাবা দরজা খোলেন তো নিজের দায়িত্বে খুলুন, খুললেই পারতেন। কিন্তু যিনি গুম হয়ে আছেন তিনি কি আজকের এই পটভূমিকায় আছেন? এই যুগে, এই কালে? তিনি পিছিয়ে চলে গেছেন কোন অতীতে? তা সেখানেও এইরকমই একটা দুর্যোগের রাত। ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ। দোতলা বাড়ি নয়, একতলা। বাড়ির মধ্যে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। হঠাৎ গৃহকর্তা কান খাড়া করলেন, বললেন, বাইরে যেন কারুর গলা শুনলাম। নিজেই চলে এলেন। বাইরের দিকে দরজা খুলে বললেন, কে ওখানে খোলা দাওয়ায় বসে? কে? যে বসেছিল সে হাউমাউ করে কেঁদে উঠে কিছু বলল। কর্তা জনচিত দৃঢ়তায় বললেন, আচ্ছা আচ্ছা, শোনা হবে তোমার কাহিনী। এখন চটপট বাড়ির মধ্যে ঢুকে এসো তো। ছি ছি, ভিজে একেবারে পান্তা ভাত হয়ে গেছো। কতক্ষণ বসে আছো? উত্তরটা শুনলেন না। তাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। কিন্তু তাকে না, তাদের সঙ্গে আর একজন ছিল না? কর্তা বললেন, কথা পরে হবে, আগে গা মাথা মোছো, শুকনো বস্ত্র পরো। ওরে কে আছিস, এদিকে আয় তো, দুখানা শুকনো গামছা আনিস। আর লোকজনের অভাব নেই, চাকর বাকর ছেলে পুলে বাড়ি ভর্তি। হাঁক দিলে দুদলের লোকই এসে দাঁড়ায়। এলো, দুটো মানুষকেই বাড়ির মধ্যে নিয়ে গেল। আর তার কিছুক্ষণ পরে দেখা গেল রোগা কালো সুটকো একটা আধবুড়ো লোক, ততোধিক রোগা কালো সুটকো একটা বছর 13-14 মেয়েকে কাছে বসিয়ে কর্তাকে তার কাহিনী শোনাচ্ছে। লোকটার পরনে একটা ফর্সা ধবধবে পাট ভাঙা ফাটাফুটো ধুতি, আর গায়ে একটা ছেঁড়া ঢলঢলে ফর্সা ফতুয়া। মেয়েটার গায়েও একটা আলখাল্লার মতো সেমিজ আর একখানা সরু পাড়ের ফর্সা শাড়ি। এও অবশ্য ফাটাফুটো, তবে দেখে মনে হচ্ছে এত ফর্সা জামা কাপড় ওরা জীবনেও কখনো পরেনি। তপময় নামের একটি কিশোর ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বাড়িতে রয়েছে। কিন্তু সে কি এই বাড়ি? না, সে এখান থেকে অনেক দূর। তপময়ের রেলবাবু বাবা তখন পার্বতীপুরে পোস্টেড। পার্বতীপুরের সেই বৃহৎ একতলা রেল কোয়ার্টার্সের বাড়ির বাইরের দিকের অনেকগুলো ঘরের মধ্যে ওই একটা ঘরে বসানো হয়েছে লোকটাকে আর তার মেয়েকে। আশেপাশে কৌতূহলী জনতা, ছেলেপুলেই বেশি, তার মধ্যে তপময় একজন। তা বিলাপধ্বনিরও একটা মাদকতা আছে, কেউ নড়ছে না। লোকটা কপাল চাপড়ে চাপড়ে বলছে, ওই সব বনেসে বন্যায় এই হতভাগা সর্বস্ব গেছে বাবু। ভিটে মাটি, জমি জিরে, গোয়াল গরু, মায় জন্মরুগ্ন পরিবারটা পর্যন্ত। এখন এই সমস্ত বিধবা মেয়েটারে নিয়ে অকুলে ভাসছি। তো সেই জলপাইগুড়ি জেলার একটা গ্রামে ছিল বাস। ঘুরতে ঘুরতে এখানে এসে পড়ল। তো লোকে বলল, ওই রেলবাবুর কাছে গিয়ে পড়ো গে, আশ্রয় মিলবে। এখন যদি এই মেয়েটার ভার নেন, আমি নিশ্চিন্দি হয়ে গিয়ে দেখি জমি জমা কিছু উদ্ধার করতে পারি কিনা। দেখা গেল বন্যা তার সর্বস্ব ভাসিয়ে নিয়ে গেলেও
গলার পৈতেটি ভাসিয়ে নিয়ে যেতে পারেন। রেলবাবু গম্ভীর হাস্যে বললেন, আগে নিজের শরীর স্বাস্থ্যটা একটু উদ্ধার করে নাও হে, তারপর ডুবো জমি উদ্ধার করো। এত ভেতরে গিয়ে শুধুই হাত মুখ ধুয়ে ধোপ ধুতি পরেই চলে এসেছো, না খেতে পেয়েছো কিছু? লোকটা জিভ কেটে বলে, আগে মা জননীর কাছে কি অনুষ্ঠানে তুরুটি হয়? দুই বাপ বেটিতে এক বাটি করে গরম দুধ, এক ধামি করে মুড়ি মুড়কি, আর এক মুঠো করে কুচো গজা, তাছাড়া দুটো করে আম। 5 দিনের খাওয়া একদিনে জুটল। আজ 5 দিন যাবৎ বাপ বেটির অনাহার চলছে। তা বেশ, এখন কিছুদিন আহার চালাও, প্রাণে বাঁচো, তারপর। তো মেয়েটার একটুখানি ঠাঁই দেবেন তো বাবু? ও আপনার গিয়ে সব কাজ করে দিতে পারবে, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, যা বলবেন। দেখতে রোগা, গতর আছে বাবু। মা তো জন্মরুগ্ন ছিল ছোটকাল থেকেই, আর বিয়ে হতে হতেই তো বেধবা। চেরোটা কাল তো বাপের ঘরেই। চেরোটা কাল? বাবার সেই উদাত্ত হাসিতে উজ্জ্বল চেহারাটা যথেষ্ট মনে পড়ে যায় তপময়। ওই তো একটা চড়াই পাখির মতো মেয়ে, তার আবার চেরোটা কাল? এই বয়সে বিয়েই বা হলো কখন, আর বিধবাই বা হলো কখন? আশ্চর্য। তা বামুনের মেয়ে বাসন মাজা, কাপড় কাচাই বা করতে যাবে কেন? তা আগে আপনারাও তো ব্রাহ্মণ। তা হোক, তো খেটেই বা খেতে হবে কেন? ওইটুকু পেটের জন্যে ঘরের 5টার সঙ্গে এক মুঠো ভাত জুটবে না? লোকটা বলল, আপনি দেবতা, আপনারে আর কি বলবো। তবে মেয়েটা বসে থাকতে পারে না, কাজ না হলে বাঁচে না। ঠিক আছে, রান্নাঘরে ভাই ফরমাসটা খাটবে। বৃহৎ সংসার, রান্নাঘরেও তো কাজ কম নয়। আগে ভাই ফরমাস কেন, ভাতের হাঁড়ির ভাতটাই নেবে। বাবার আবার হাসি। হ্যাঁ, তারপর ফ্যান গালতে গিয়ে নিজে ঝিঙে ভাতে হয়ে যাবে। এ বাড়ির হাঁড়িটি বড় সোজা। কিন্তু কেন এত বড় হাঁড়ি কেন তপময়দের? তপময়দের বাবা মনোময়ের তো নিজের সংসার বলতে স্ত্রী আর 4টি সন্তান, 2 মেয়ে 2 ছেলে। মেয়ে দুটোর বিয়ে হয়ে গিয়ে শ্বশুরবাড়ি চালান হয়ে গেছে। ছেলে দুটো বাবার বদলির চাকরির দায়ে কলকাতায় এক জ্ঞাতি জ্যাঠার বাড়িতে থেকে পড়াশুনো করে। ছুটি টুটিতে মা বাপের কাছে আসে এইমাত্র। তাহলে এই তাহলের উত্তর মনোময় ওই শুধু নিজের কথাটাকে দারুণ ঘৃণা করে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে, এই আদর্শে তিনি বিশ্বাসী, এই মন্ত্রেই দীক্ষিত। অতএব মনোময়ের সংসারে অনেক লোক, পুষ্যি অপুষ্যি কুপুষ্যি। তা হোক, মানুষের ছানা তো বটে, তাদের একটু সুরাহা করে দিলে তাদের মা বাপের তো দুঃখ ঘুচবে। একবার তাদেরকে নির্জন বলে ধরে নিতে পারলে চাকরি অবধারিত। কাজেই রেল কোম্পানির পরতে পরতে মনোময়ের নিজজনেরা। অবিশ্বাসীরই বা কি আছে, তারা যখন রেলবাবু মুখুজ্জেবাবুর বাড়িতে খাচ্ছে, দাচ্ছে, থাকছে। রেলের চাকরি, বদলির চাকরি, তাতে কি? যখনই যেখানে যান মনোময়ের প্রাপ্ত কোয়ার্টার্সে নতুন নতুন নিজজন। আগের জনেরা তো আর মনোময়ের সঙ্গে বদলি হয়ে চলে আসে না, তাদেরকে আস্থানায় ব্যবস্থা করে দিয়ে তবে মনোময় সে রঙ্গমঞ্চ ত্যাগ করেন। স্মৃতি বড় মায়াবী, ভুলে থাকো তো থাকো, মনে আনলে তো রক্ষে নেই, সঙ্গ ছাড়তে চাইবে না। তপময়ের মনে পড়তে থাকে, কোথায় যেন একবার স্কুল ছুটিতে বাবার এক নতুন বদলির জায়গায় এসেছেন।
দেখেন বাড়ি ভর্তি লোক। কে এরা? এদের মধ্যে মেয়ে, পুরুষ, বুড়ো, বুড়ি, বাচ্চা কাচ্চা। মনোময় এদের ধর্মশালা থেকে কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে পুরেছেন, কারণ সেই দেশটা একটি বিশেষ তীর্থস্থানের সংলগ্ন। মনোময়ের আদেশই দেওয়া আছে কিছু চেলাচামুন্ডাকে রেল স্টেশনেই তীর্থযাত্রী পাকড়াতে। নেহাত যদি তারা রাজি না হয়, ভয় খায় তো ধর্মশালায় হানা। ধর্মশালার কর্তৃপক্ষ রেলবাবু মুখুজ্জেবাবুদের নামে দুহাত জোড় করে কপালে হাত ঠেকায় এবং যাত্রীগণকে তাঁর প্রেরিত লোকদের সঙ্গে নির্ভয়ে চলে যেতে পরামর্শ দেয়। তপময় আর দাদা রূপময় ছুটিতে এসে আলাদা ঘর না পেয়ে বাধ্য হয়ে বাবার ঘরে শুতে হয়েছে। রূপময় হঠাৎ বলে ফেলেছিল, এত লোক এ বাড়িতে কি জন্যে বাবা? কই আর কোনো বাড়িতে তো। বাবা হেসে ফেলে বলেছিলেন, আর কোনো বাড়িতে বোধহয় তোদের বাবার মতো একটা বুদ্ধু কর্তা নেই। বাহ, তাই বলছি নাকি? শুধু বলছিলাম। বাবা হেসে হেসেই বললেন, কি বলছিলি তা বুঝেছি বাবা। তা ওরা তো 3-4 দিনের বেশি থাকছে না। এই কটা দিন একটু কষ্ট করে থাক। বিদেশ বিভুঁইয়ে বাঙালি এসে কষ্ট পাবে, আর আমি একটা জলজ্যান্ত বাঙালি সেখানে থেকে ড্যাবডেবিয়ে দেখব? হ্যাঁ, তা তোদের তেমন অসুবিধে হয়তো বল, ওদের ভাগিয়ে দি। সেটা এমন কিছু শক্ত নয়। দাদা কেঁদে ফেলেছিলেন। আর একবার কোথায় যেন বাবা যথাসময়ে বাড়ি ফিরছেন না, রাত বেড়ে চলেছে। স্টেশনের একটা কুলিকে দিয়ে খবর পাঠিয়েছেন কখন ফিরবেন ঠিক নেই। একটা ট্রেন কোথায় যেন কি বিপাকে পড়েছে, 10-12 ঘন্টা লেট। বাড়ির সবাই যেন খেয়ে নেয়, মনোময় বাড়তি 2 কাপ চা খেয়ে নেবেন। কাজেই সকলে খেয়ে নিয়ে শুয়ে পড়া হয়েছে, মায়ের কাজের লোকেরা পর্যন্ত। বাবা এলেন রাত 12টায়, সঙ্গে একটি বাহিনী। কে এরা? দুটি বাঙালি পরিবার। যেখানে গিয়ে উঠবার সেখানে যাবে কি করে এই রাত্রিরে? গাড়ি কোথায়? কাজেই যেখানে চলে আসতে গাড়ি লাগে না সেখানেই চলে আসা ভালো। তপমায়ের মনে পড়ল, বাবা মাকে চুপি চুপি বলছেন, এদের অবস্থা বুঝছো তো? সারাদিন না খাওয়া হয়নি। কুয়োতলাটা আর নাইবার ঘরটা দেখিয়ে দাও সবাইকে। আর শোনো, এত রাত্রিরে চাকর বাকরদের জাগাতে গেলে হয়তো বেজার হবে। তুমি চট করে কাঠের উনুন দুটো জেলে ফেলে ওই জনা আষ্টেকের মতো ডাল ভাত চাপিয়ে দাও। তপমায়ের মনে আছে, অতিথি নারায়ণদের কুয়োতলা দেখিয়ে দেবার ভাতটা ছেলে মেয়েদের উপর চাপিয়ে মা চলে গেলেন রান্নাঘরে। একটু পরেই বাবা রান্নাঘরে এসে হানা, শোনো, ডাল ভাত বলেছি বলেই যেন সত্যি ডাল ভাতই করো না, আর যা পারো, বুঝলে? মা বললেন, খিচুড়ি চড়িয়ে দিলে শিগগির হতো। বাবা জিভ কাটলেন, এই সারাদিনে তাঁত পোড়া উপসী শরীর, খিচুড়ি ভালো লাগবে কেন? 2 ভাত ডাল ভাজা, আর তার সঙ্গে গাছের কাগজি লেবু, তোমার গিয়ে আচার আম সত্ত্ব। ছোটই বড়ই খেলেন তারা জনা আসতে। থালা মজুদ থাকে অনেক। এখনো চোখে ভাসছে তপময়ের। মা পরিবেশন করছেন ভাত, মুগের ডাল, আলু ভাতে, বড়ি ভাজা, পাঁপড় ভাজা, কুমড়ো দিয়ে বেসনের ভাজা, তার সঙ্গে মার সংসারের 2 রকম আচার, টক মিষ্টি। বাবার মুখে কি পরিতৃপ্তির আনন্দ, আবার আক্ষেপও। তাড়াতাড়িতে কিছু তরকারি রান্না হলো না। ঘরে বেগুন না থাকায় কুমড়ো দিয়ে বেসন ভাজা। কি লজ্জা, খাওয়ার জুত হলো না। তারা অভিভূতভাবে বলেছিলেন, এমন ভালো খাওয়া বহুদিন খাইনি। বাবা হাসতে লাগলেন, সেই যে বলে, খিদের বাড়া তরকারি নেই, তাই হয়েছে আর কি। কিন্তু সত্যি বলতে ওদের পরিতৃপ্তির ভাব দেখে তপময়েরও আবার বসে পড়ে খেতে ইচ্ছে করছিল।
লজ্জায় মাকে বলতে পারলেন না, তাই ইচ্ছেটা মিটল না। ছবির মতো ভেসে উঠছে দৃশ্যগুলো। ভোজন পর্ব মিটতে রাত 3টে, 3:30। গরমকালের রাত, আর কতটুকুই বা ঘুমোনো, তবু শোয়ার ব্যবস্থাও হলো। ততক্ষণে শশী আর বৈজু উঠে পড়েছে। তারা পুরুষদের জন্য উঠোনে কটা খাটিয়া বার করে দিল, আর বাচ্চাদের এবং মেয়েদের জন্য দালানে শতরঞ্চি বিছিয়ে দিল। কিন্তু তপময়দের কি খুব খারাপ লেগেছিল? মার একটু কষ্ট হচ্ছে ভেবে মন কেমন করলেও বেশ যেন একটা মজা মজা ভাব, যেন একটা উৎসবের বৈচিত্র্য স্বাদ। তারপর দিন তপময় রূপময়কে অবাক করে দিয়ে মা করে বসলেন এক কাণ্ড। কিন্তু সে কাহিনী কি আজকের ছেলেমেয়েরা বিশ্বাস করবে? অথবা হয়তো করবে, আর সেই সঙ্গে মুখ বাঁকিয়ে বলবে, নমস্কার বাবা, আপনার বাবা মা দুজনেই কি সমান হাঁদা ছিলেন? হ্যাঁ, মার কাজটা ওরা হাঁদামির পর্যায়েই ফেলবে। ভোর হতেই যখন অতিথিরা বিদায় নেবার উদ্যোগ করছে, মা বলে বসলেন, সে হবে না ভাই, এ বেলা দুটি মাছ ভাত না খাইয়ে আপনাদের ছাড়ছি না। কি আশ্চর্য! ছিছি, কাল কত ধকল গেল আপনার উপর দিয়ে, আবার এ কি কথা? না না। কিন্তু কে শোনে সে কথা? মার যুক্তি, আপনাদের কি আমি আর কখনো পাবো? এ স্ত্রী মানুষ, নিরামিষ দুটো ভাত খেয়ে, না, সে হতেই পারে না। এবেলা দুটি মাছের ঝোল ভাত না খাইয়ে ছাড়বই না। এই ভোরবেলা চলে গেলে মনে হবে রাতের কুটুম। ছিছি। দাদা আড়ালে বলেছিল, আচ্ছা মা, কাল সারা রাত জেগে খাটলে আবার তোমার এই শখ হচ্ছে? মা হেসে বললেন, তা হচ্ছে বাপু। সত্যি বল, ওরা কি আর জন্মজীবনে আমার কাছে খেতে আসবে? কাল রাত্রিরে কি আজে বাজে খাওয়ালাম। রাতে ভাতে ঘি খেতে নেই বলে ঘরে করা ঘিও দিলুম না একটু। ওরা চলে যাচ্ছে দেখি মনটা কেমন করে উঠল। রাতে তো নাও হয়নি। অতএব ওরা সকালে পরিপাটি করে চান করলেন, নিজ নিজ বাক্স খুলে ফর্সা জামা কাপড় পরে মজলিস করে বসলেন। দোকান থেকে গরম জিলিপি আর কচুরি এলো। বড়দের জন্যে চা বানানো হলো, ছোটদের জন্যে জাল দেওয়া হলো সদ্য দোয়া খাঁটি গরুর দুধ। ওদিকে বাজার থেকে এসে গেল মাছ, আনাজ, দই, মিষ্টি। তাক থেকে নামলো গাওয়া ঘিয়ের বোতল। তখন অবশ্য বৈজু আর শশী মার খুব সাহায্য করল। ওনাদের মহিলা যুগল রান্নাঘরে এসে মায়ের সঙ্গে গল্প জুড়ে দিলেন। মা আহ্লাদে ভাষা চেহারা নিয়ে ছোটাছুটি করে রান্না সেরে ফেললেন। শেষ অবধি যাত্রাকালে তাঁরা চোখ মুছতে মুছতে বিদায় নিলেন। পরস্পরের হাত ধরে ঠিকানা নেওয়া নিয়ে করলেন, এবং সেই ঠিকানার কার্যকাল বহু দিন ব্যাপী থেকেছে। কখনো ফলেছে কিছু। পরে সেই ফর্সা গিন্নির মেয়ের সঙ্গে দাদার বিয়ে হয়েছিল, দাদা যখন ডাক্তারি পাশ করে বেরোল। এখন আর দাদা বৌদি কেউই নেই। কি মিষ্টি চেহারা ছিল বৌদি। তো সে তো পরে। সেদিন মায়ের মুখে আনন্দের সঙ্গে যেন আরও একটা আলোর আভা দেখেছিল বালক তপময়। মনে হচ্ছিল কিসের সেই আভা? গৌরবের নাকি সাফল্যের? পরে মনে হলো আরও অন্য কিছু। ওদের এগিয়ে দিয়ে বাবা যখন ফিরে এলেন, তপময় দেখল বাবার মুখেও একটি আশ্চর্য দীপ্তি। দুষ্টু তপময় নজর রাখল মা বাবার অভিব্যক্তির দিকে। বাবা একটা অদ্ভুত কাজ করলেন, যা কখনো দেখা যায় না। হঠাৎ মায়ের কাঁধে একটা হাত রেখে গাঢ় গলায় বললেন, এই ইচ্ছেটাই হচ্ছিল আমার কাল রাতে। মার মুখের সেই আলোটা যেন 10 গুণ বেড়ে গেল। চোখে হাসি ফুটিয়ে বললেন, তা আর বুঝতে পারিনি। পেরেছিলে?
সত্যি পারবো না? মা আর একটু হাসলেন। খুশি তো? মুখে বলতে হবে? মা বললেন, সত্যি বলতে আমারও ইচ্ছে করছিল। কাল ওই সামান্যতেই এমন কৃতজ্ঞ ভাব দেখে লজ্জাই করছিল। সধবা মানুষ বাড়িতে এলো, দুটো মাছ ভাত না খাইয়ে। মা বলতেন, লোকই লক্ষ্মী। সে কথা ঠিক। দেখো, কাল রাত থেকে বাড়িতে কেমন আহ্লাদের হাওয়া বইছিল। কিন্তু এসব কবেকার কথা? নাটকের এই দৃশ্যপট কবে বদলে গেল? কবে থেকে মানুষের মধ্যে জলাতঙ্ক রোগের মতো লোকাতঙ্ক রোগটা সৃষ্টি হলো? জলাতঙ্কর তবু একটা কারণ থাকে, পাগলা কুকুরের কামড়। কিন্তু আজকের যুগের এই লোকাতঙ্ক ব্যাধিটা কিসের কামড়ের ফল? যাতে মানুষ মানুষকে দেখলেই শিউরে ওঠে, বেজার হয়, আপদ বালাই ভাবে, আর অজানা অচেনাকে বলে বাঘ, ভালুক, কেউটে, গোখরো, হাঙর, কুমিরের থেকেও ভয়ঙ্কর। মানুষই আজকের দিনে মানুষের কাছে সবচেয়ে ভীতিকর প্রাণী। তপময় ধরতে পারেন না কবে থেকে। হরিবালাকে রেখে যখন তার বাপ ভিটে জমি উদ্ধারের ধান্দায় চলে গেল, তখনও তো নয়। কখন যেন সেটা? ও, তপময় ম্যাট্রিক দিয়েছে, দাদা ইন্টারমিডিয়েট। কখনো মনে হয় কত যুগ, কখনো মনে হয় এই তো সেদিন। তবে তপময়ের মনে আছে, হরিবালার বাপ চলে যাবার পর মা বাবার কাছে নিচু গলায় অনুযোগ করেছেন। বাপটা ছিল তবু একরকম। ওই ডাগুর বিধবা মেয়েকে সামলানোর দায় ঘাড়ে পড়ল। ঘরে চারদিকে ডাগুর ডাগুর ছেলে। বাবা গম্ভীর একটু হেসে বললেন, বড় মুখে ছোট কথা কইতে নেই বড়বউ। মুখের উপর ওই ডাগর ডাগর চোখ দুটি তাহলে কি জন্যে দিয়েছে ভগবান? শুধু মুখের শোভা সৌন্দর্যের জন্যে? বড়র পোস্টে বসতে হয়েছে যখন, তখন ক্ষমতাটা বড় করতে হবে বই কি। অতএব তদবধি হরিবালা। বাপটা আর উঁকি দিল না। বাবা আরও কত জায়গায় বদলি হলেন, সঙ্গে সঙ্গে হরিবালা। রিটায়ার করে কলকাতায় এসে মৌলালিতে এই বাড়ি বানালেন, সমানেই হরিবালা। মা ভুগলেন, মারা গেলেন। হরিবালা মাকে নিয়ে ভুগল, রয়ে গেল। রূপময় বিয়ে করলেন, প্রবাসী গিয়ে সংসার পাতলেন। হরিবালা একবার গুছিয়ে দিয়ে এলো। আবার সে সংসারকে যখন তুলতে হলো, তখনও হরিবালাকেই পাটনায় গিয়ে সেই দুরূহ কাজটি করে আসতে হলো। আর তপময়ের জীবন ঘটনার সব ঘটনার সাক্ষী ওই হরিবালা। আজও হরিবালা। হরিবালা এ সংসারে আদি ও অকৃত্রিম। শুধু আস্তে আস্তে কখন কিভাবে যেন তার সংসারের উচ্চ মঞ্চ থেকে পিছলতে পিছলতে পাটাতনে এসে ঠেকেছে। কিন্তু সেটা কি শুধুই ওই বিনা বেতনের দাসী হরিবালারই? তপময় নামের একটা লোকও কি মঞ্চ থেকে ঘোষ্টে নেমে এসে পাটাতনে এসে দাঁড়িয়ে আছে না? নাকি বসেই পড়েছে? বিবেক, মনুষ্যত্ব, সভ্যতা, হৃদয়বত্তা, এইসব পুরনো হয়ে যাবার জিনিসগুলোকে বাক্সয় পুরে ফেলে। তাই সারা রাত জেগে স্মৃতি রোমন্থন করতে করতে খুঁজতে চেষ্টা করছেন সময়ের সেই রেখাটাকে, যেখান থেকে মানুষের লোক ভয় বিদরিত হয়ে লোকের ভয় এসে জায়গা করে নিয়েছে। রেখাটা খুঁজে পাননি। তবু রাত পোহাতেই যে এমন একটা অবিশ্বাস্য ভয়ের মুখোমুখি হতে হবে, তা কে ভেবেছিল? বিশাল সেই দুর্যোগের মাতন শেষ রাত্রের দিকে থেমে গিয়েছিল।
আর ভোরবেলা যেন কালকের পরিস্থিতিটাকে ভ্যাংচাতেই পূব আকাশের সূর্যি ঠাকুর এসে আবির্ভূত হয়েছিলেন। হঠাৎ আবার দরজায় ধাক্কা, আবার চিৎকার। না, এ চিৎকার অচেনা গলার নয়, খ্যানখ্যানে গলা বাসন মাজুনি অন্নদার। ও মা, এ কি পাপ! দুয়ো রাগলে কোন মুখ পোড়া পড়ে ঘুমোচ্ছে, ডাকলে উঠছে না, বেল বাজাতে হাত পৌঁছচ্ছে না। ও বামুন্দি, দোর খুলে দেখো সে বাপু। হ্যাঁ, ছুটে নেমে গিয়ে দোর খুলে দেখেছিল বামুন্দি। অতপর পরপর বাড়ির সবাই দেখেছিল লোকটা যেন একটা হিংস্র আক্রোশের বশে আর কোনোদিন জাগব না প্রতিজ্ঞা করে তপময় মুখুজ্জের বাড়ির দরজা আটকে ঘুম মারছিল। আবারও খানিক ঝড় উঠল। অন্নদার চেঁচামেচি, পাড়ার লোকের আবির্ভাব, মন্তব্য। গতকাল রাত্রে অনেকেই নাকি ওই কাতর আশ্রানি শুনেছিল। ভেবে আশ্চর্য হয়েছিল, বাড়ির অতগুলো লোক কারোর কানে পৌঁছচ্ছে না এই মরণ বাচন ডাক। তবে পরের ব্যাপারে নাক গলাবার দরকার কি বলে কেউ আর কিছু বলেননি। এখনই বা কার কি দায়? যার দোরের মরা সে বুঝুক। ফেলবি তো ফেল, নয়তো গন্ধে মর। পুলিশ ডাকবি না কর্পোরেশনের মেথড ডাকবি, তোরাই ভাব। অন্যে আবার কি পরামর্শ দেবে? তপময় ওই হাত পা ছড়িয়ে কাঠ হয়ে পড়ে থাকা লোকটার মুখের দিকে তাকাচ্ছেন না। যদি দেখে ফেলেন লোকটার কপালের একপাশে সুপুরি সাইজের একটা আব আছে, না না, তাকাবেন না। তবু যেন চিরভদ্র সভ্য শান্ত তপময়ের মুখে একটা পৈশাচিক হাসির আভাস। যেন ঠিক হয়েছে, বেশ হয়েছে, তোদের মুখের মতো হয়েছে, এখন মরমে মর, লজ্জায় মাথা হেঁট কর। কিন্তু তপময়ের এই অনুচ্চারিত ধিক্কার কি কোনো কাজে লাগে? লাগে না। তপময়ের ছেলেরা এখন গলা মিলিয়ে সমস্বরে বলে ওঠে, বাবা, এখন বুঝতে পারছেন? মায়ার পরাকাষ্ঠা দেখিয়ে লোকটাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে বসলে এখন কি অবস্থা হতো? পুলিশ কেসে পড়তে হতো, হাতে দড়ি পড়তো। তপময় হঠাৎ সাহস সঞ্চয় করে বলে ফেলেন, ঢুকিয়ে নিলে লোকটা এভাবে মারা পড়তো না। সঙ্গে সঙ্গে দুখানা মুখই বিদ্রুপে কুঁচকে ওঠে। এখন মনে হয় ওদের মধ্যে কি একতা। ওরা বলে ওঠে, সে কি বাবা, তবে যে বলেন সবই ভগবানের হাত, প্রত্যেকেরই আয়ুর দিন গোনা আছে, আর রাখে কেষ্ট মারে কে না কি। তপময় অবাক হয়ে তাকিয়ে থাকেন ওই মুখ দুটোর দিকে। ওরা কে? ওরা কারা? তপময় কি ওদের চেনেন? তবে ওরা খেয়াল করছে না বাবা কেমন অদ্ভুত একটা চোখে চেয়ে আছে ওদের দিকে চেনবার জন্যে। তাই ওরা তখনও কথা বলে চলেছে, তা একটা কিছু তো করা দরকার। এইভাবে দরজায় যা হোক একটা কিছু করুন। পুলিশে খবর দেবেন? কর্পোরেশনে? তপময় একটু চমকে উঠে বললেন, কি বলছো? বলছি, কি করতে চান, পুলিশে না? তপময় হতাশ গলায় বললেন, আমি কি বলবো? বাহ, আপনি বলবেন না তো কে বলবে? বাড়ি আপনার, ট্যাক্স আপনার নামে, 100% দায়িত্বই তো আপনার। তপময় আরও অবাক হয়ে ওই ভয়ঙ্কর অচেনা মুখ দুটোর দিকে তাকিয়ে দেখেন। আর তপময়ের মনের মধ্যে কবে কখন কার কাছে যেন শোনা সেই একটা জ্ঞানের বাণী ধ্বনিত হয়, অজানা অচেনাকে বিশ্বাস কি? মানুষ তাহলেই হয়ে গেল,
ডেঞ্জারাস হয়ে উঠতে কতক্ষণ? মানুষের কাছে মানুষই এখন সবচেয়ে ভীতিকর প্রাণী, বুঝলেন? বাঘ, ভালুক, কেউটে, গোখরো, হাঙর, কুমিরের থেকেও। আর আপন যদি হঠাৎ অচেনা হয়ে ওঠে, তার চাইতে ভয়ঙ্কর আর কি আছে? অতএব তপময়কেই সব দায়িত্ব নিতে হবে। চোখ চেয়ে দেখতেই হবে লোকটার কপালের একধারে একটা সুপুরি সাইজের আব আছে কিনা। কিন্তু চিরনির্বোধ ওই ভরিবালা নামের বুড়িটা, তার চোখে মুখে অমন হতাশার ছায়া কেন? তার কাছেও কি তার চিরচেনা পৃথিবী হঠাৎ ভয়ঙ্কর অচেনা হয়ে গেল? তাই সে সন্ধেবেলা যখন এ বাড়ির বড় ছেলে বড় বউ বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে আর ছোট ছেলে দারুণ মাথা ধরেছে বলে মাথায় হাওয়া লাগাতে বেরিয়ে গেছে, সেই নির্জনতার সুবিধেই বাড়ির কর্তার কাছে এসে দাঁড়িয়ে প্রশ্ন করে, আচ্ছা দাদাবাবু, বাবা যখন আমায় এ সংসারে ভর্তি করে দিয়ে জন্মের শোধ নিশ্চিন্দি হয়ে চলে গেছিল, তখন বলেছিল না বান ভাষা ভিটের মাটিটুকু যদি উদ্ধার করতে পারে? তপময় প্রায় হতভম্ব হয়ে তাকান। এটা কি সত্যি হরিবালা, না হঠাৎ কবর থেকে উঠে আসা একটা ছায়া পূর্বজন্মের কোনো বিস্তৃত কথা বলে উঠল? কিন্তু হরিবালাই বই কি। তাই তপময় ঝাপসা গলায় বলেন, তাই বলেছিল বোধহয়। তো সেই ভিটেটার ঠিকানা আপনার জানা আছে? তপময় আর একবার ওর দিকে তাকিয়ে দেখে বোধহয় একটু হাসলেন। তারপর আস্তে বললেন, তোমার বাবার ভিটের? না, সে ঠিকানা আমার জানা নেই। আমি সেই তখন থেকে মনে করতে চেষ্টা করছি আমার বাপ ঠাকুরদার ভিটের ঠিকানাটা কি। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।